চৌঠা ফেব্রুয়ারি 2019 দিন বুধবার মহারাষ্ট্রের একটা ছোট্ট গ্রাম থেকে এমন একটা ঘটনা উঠে এসেছে যেটা কিনা গোটা গ্রামবাসীকে তার সঙ্গে 100 জন পুলিশের রাতের ঘুম কেড়ে নিয়েছে। এমনকি গ্রামের সকলে একত্রিত হয়ে পুলিশকে সাহায্য করছিল যাতে এই কেসটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যায়। তো আজকের কাহিনীটা এমন একটা কেস সম্পর্কে যেখানে কিনা ঘন গভীর জঙ্গলের মধ্যে একটা মানুষের কাটা পা পাওয়া যায়। তো তোমার যদি হার্টের প্রবলেম থাকে তো এই ভিডিওটা থেকে দূরে থাকো। তো আজকে আমরা কথা বলতে চলেছি মঙ্গেশ পাটিল কেস নিয়ে। তো আজকে আমাদের কাহিনীর সূত্রপাত হলো মহারাষ্ট্রের জলগাঁও জেলার চাহাড়ি নামে একটা ছোট্ট গ্রাম থেকে। আর এই গ্রামের একটা ছোট্ট পরিবার ছিল যেখানে মোট 4 জন ছিল। মঙ্গেশ পাটিল ও তার মা গীতাবাই পাটিল ও তার বাবা দাগদু পাটিল ও তার একটা ছোট্ট বোন। আর মঙ্গেশ পাটিলের বয়স ছিল 12 বছর আর তার বোন তার থেকে কয়েক বছর ছোট। এবার মঙ্গেশ পাটিলের বাবা মানে দাগদু পাটিল তিনি যে অনেক সচ্ছল পরিবার থেকে ছিলেন এমনটা নয়, তিনি দিনমজুরি করে পরিবারের পেট চালাতেন। আর গীতাদেবী বাড়িতেই থাকতেন আর তার 2 ছেলে মেয়ে স্কুলে যেত। সবকিছু ঠিকঠাক চলছিল। তারপর মঙ্গেশের জীবনে একটা অভিশপ্ত দিন এলো। তারপর আসে 2 ফেব্রুয়ারি 2019। প্রতিদিনের মতো দাগদু পাটিল তার কাজে চলে যায় এবং ছেলে মেয়েও স্কুলে চলে যায়। যেহেতু সেদিন শনিবার ছিল তো সেদিন মঙ্গেশের স্কুলও হাফ ছুটি ছিল। তো সেদিন মঙ্গেশ দুপুর 2টোর আগেই বাড়ি চলে আসে। বাড়িতে আসার পর মঙ্গেশ স্কুল ব্যাগ রেখে তার মাকে বলে টয়লেট করতে যাচ্ছে বলে বাইরে চলে যায়। তারপর কিছুক্ষণ পর তার বোনও স্কুল থেকে বাড়ি চলে আসে। তারপর মঙ্গেশের মার মনে পড়লো মঙ্গেশ সেই যে টয়লেট করতে গেছে এখনো বাড়ি ফেরেনি। ইতিমধ্যে 1.5 থেকে 2 ঘন্টা কেটে গেছে। এমন এক চিন্তিত মা কিভাবে বাড়িতে একা হাত গুটিয়ে বসে থাকবেন। গীতাবাই বেরিয়ে পড়লেন গ্রামের আশেপাশে খোঁজ করার জন্য তার ছেলেকে কেউ দেখেছে কিনা। যেহেতু তার বাকি পরিবাররাও গ্রামের মধ্যেই থাকতো তাই সে ভাবছিল মঙ্গেশ তাদের বাড়ি গেলেও যেতে পারে, কিন্তু মঙ্গেশ তাদের বাড়িতেও যায়নি। তারপর মঙ্গেশের বন্ধুদেরকে জিজ্ঞাসা করতেই বলল দুপুরবেলা থেকে তারা মঙ্গেশকে দেখেনি। এইগুলো শুনে মা গীতাবাই খুব ভয় পেয়ে গেল আর এদিকে সন্দেহ গড়িয়ে এলো। ততক্ষণে দাগদু পাটিলও বাড়িতে ফিরে এসেছেন। দাগদু পাটিল বাড়ি ফিরে গীতা দেবীকে কান্না করতে দেখে কারণ জানতে চাইলে গীতা দেবী কান্না করতে করতে সবকিছু খুলে বলেন। তারপর দুজনে মিলে বেরিয়ে পড়েন ছেলেকে খুঁজতে। গ্রামবাসীরাও চিন্তিত হয়ে পড়লেন এবং সবাই একত্রিত হয়ে 12 বছরের মঙ্গেশ পাটিলের খোঁজে বেরিয়ে পড়লেন। পুরো গ্রাম তন্ন তন্ন করে খোঁজা হলো, সমস্ত আত্মীয়দের বাড়ি, মঙ্গেশের বন্ধুদের বাড়ি, যেখানে যেখানে মঙ্গেশ যেতে পারে, কিন্তু মঙ্গেশের খোঁজ পাওয়া গেল না। মঙ্গেশের বাবা মা এবারে দিশেহারা হয়ে পড়লেন। এমনকি পুরো গ্রামের মানুষজনের ঘুম উড়ে গেল। মঙ্গেশের মার অবস্থা একেবারে দেখার মতো নয়। গ্রামবাসীরা তাকে এসে সান্ত্বনা দিতে লাগলেন। সকাল হয়ে গেল। নিরুপায় হয়ে দাগদু পাটিল গ্রামের কিছু সদস্যর সাথে চোপড়া সিটি পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন লেখান। পুলিশকে সমস্ত কিছু জানালেন। পুলিশও সব ঘটনা শুনে খুব চিন্তায় পড়ে যায় যে গ্রামের থেকে হঠাৎ একটা 12 বছরের ছেলে কিভাবে উধাও হয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট পুলিশ অফিসার তার দলবল নিয়ে গ্রামে চলে আসেন। সবার প্রথমে মঙ্গেশের মা গীতা দেবীকে জিজ্ঞাসাবাদ করলেন। তারপরে একে একে গ্রামবাসীদের, তার আত্মীয়দের সবাইকে জিজ্ঞাসা করা হলো। যেভাবেই হোক মঙ্গেশকে খুঁজে বের করতে হবে। গ্রামবাসীদের চাপে এই মামলা এতটাই গম্ভীর হয়ে গেছিল কথাটা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের কানে পৌঁছে যায়। এবারে এসপি একটা দল গঠন করে যেখানে চোপড়া সিটির পুলিশ স্টেশনে এপিআই কে ইনভেস্টিগেশনের অফিসার বানিয়ে দেওয়া হয়। এবারে নতুন করে ইনভেস্টিগেশন শুরু হয়। অফিসার দাগদু পাটিলের কাছ থেকে জানতে চাইলেন তাদের সাথে কারোর কোনোদিনও ঝগড়া বা ঝামেলা হয়েছিল কিনা, সম্পত্তি নিয়ে বা কাজের সূত্রে, মঙ্গেশ কোথায় যেত, কাদের সাথে মিশত, সমস্ত রকম প্রশ্ন দাগদু পাটিলকে করলে এরকম কোনো কিছুরই সম্ভাবনা নেই বলে দাগদু পাটিল পুলিশকে জানিয়ে দেয়। এইসব শোনার পর পুলিশ অফিসারের মনে হলো হয়তো মঙ্গেশের স্কুলে কোনো রকম ঝামেলা হয়েছে বা বাড়ির থেকেও বকেছে, তাই সে রাগ করে দূরে কোথাও চলে গেছে। এই ভাবনা চিন্তা থেকেই 50 জন পুলিশ এবং পুরো গ্রামবাসীরা পুরো গ্রাম তন্ন তন্ন করে খুঁজে ফেললেন। তার সঙ্গে আশেপাশে জঙ্গলও বাদ রাখলেন না, কিন্তু কোথাও খুঁজে পেলেন না। এরপর তারা চিন্তা করলো কেউ কি মঙ্গেশকে কিডন্যাপ করেছে, কিন্তু কেন? মঙ্গেশের পরিবার এতটাও সচ্ছল ছিল না যে তারা কিডন্যাপারকে কোনো রকম অর্থ মূল্য দিতে পারবে, তাই কিডন্যাপারের কোনো ভূমিকা দেখা গেল না। এরকম ভাবে 2-3 দিন কেটে গেল। দাগদু পাটিলের চিন্তায় ঘুম উড়ে গেছে। গীতা দেবী খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন। পুলিশের ওপর মহল থেকে চাপ ছিল মঙ্গেশের সম্পর্কিত কোনো রকম সূত্র হলেও খুঁজে বের করতে হবে। এখন গ্রামে সিসিটিভিও ছিল না। পুলিশ তাদের খবরই দিয়েও চারিদিকে ছড়িয়ে দিয়েছিল যে কোনো রকম সূত্র তাদের জন্য তখন অত্যন্ত জরুরি ছিল। মঙ্গেশ 2 তারিখ থেকে নিখোঁজ ছিল। আজ 4 তারিখ হয়ে গেল। দিন ছিল বুধবার। পুলিশের কাছে সূত্রপাত একটা সূচনা এলো। মঙ্গেশের বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরত্বে একটা মানুষের কাটা পা পাওয়া গেছে। খবর পাওয়া মাত্রই পুলিশ ও গ্রামবাসীরা দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছালেন। ইতিমধ্যে ফরেনসিক টিমকেও ডাকা হয়ে গেছে। ফরেনসিক টিমের পক্ষ থেকে জানানো হলো এই কাটা পাটি প্রায় 12 থেকে 13 বছর একটা বাচ্চা। সবাই সন্দেহ করতে লাগলো এটা সম্ভবত মঙ্গেশের হতে পারে, কারণ মঙ্গেশেরও
12 বছর বয়স ছিল। এই শুনে গীতা দেবী অজ্ঞান হয়ে গেল। এইবারে এই পাটিকে পরীক্ষা করার জন্য হসপিটালে পাঠিয়ে দেওয়া হলো। এরপর পুলিশ কুকুরও আনা হলো। দীর্ঘ কয়েক ঘন্টা জঙ্গল তন্ন তন্ন করে খোঁজার পরও শরীরের আর বাকি অংশটা খুঁজে পাওয়া গেল না। এবার এটাও হতে পারে জঙ্গলে থাকা জন্তু জানোয়ারগুলো শরীরের বাকি অংশটা তাদের খাদ্য হিসেবে গ্রহণ করে নিয়েছে। পুলিশ কুকুর যে যে জায়গায় গিয়েছিল প্রত্যেকটা জায়গায় খোঁজ করে দেখা হয়ে গেছে, কোথাও কিছু পাওয়া যায়নি। পুলিশ জানালেন এমনটা নয় যে এটা মঙ্গেশেরই পা, এটা অন্য কারোরও হতে পারে। আজ 5ই ফেব্রুয়ারি হঠাৎই কানাঘুষোতে শোনা গেল গতকাল 4 ফেব্রুয়ারি ছিল মৌনী অমাবস্যার দিন। আর এই দিনটা শোনা যায় যারা কালো জাদু করে তাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ একটা দিন। তারা এই দিন নরবলিও দিতে পারে। গ্রামবাসীরা সন্দেহ করতে লাগলো হয়তো এরকম কারোর শিকার হয়েছে মঙ্গেশ। গ্রামের বয়স্করা এটা ধরেই নিলেন যে এটা কালো জাদুর জন্য হতে পারে। তারা সেটা পুলিশকেও জানালেন। তাই এবার কেসটা কালো জাদুর দিকে ঘুরে গেল। পুলিশও তৎক্ষণাৎ গ্রাম বা আশেপাশে গ্রাম থেকে যতজন তান্ত্রিক আছে বা যারা এই পুজো পাঠ করে তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠানো হলো। তারপর বাড়ি বাড়ি এক এক করে জিজ্ঞাসাবাদ করলেন 4 ফেব্রুয়ারি তারা কোথায় কোথায় পুজো করেছে, আর এই পুজোয় কি কি প্রক্রিয়া ছিল, তাতে নরবলি সামিল ছিল কিনা, সমস্ত কিছু। কিন্তু সবারই কথা শোনার পর তাদেরকে এক এক করে ছেড়ে দিতে বাধ্য হচ্ছিল পুলিশ। এক এক করে অনেক দিন কেটে গেল। দেখতে দেখতে 13ই ফেব্রুয়ারি এসে গেল। 13ই ফেব্রুয়ারি জানা গেল গ্রামের দীনেশ জুয়েলারি বলে একটা শপ আছে যেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। আর এটা জানা মাত্রই পুলিশ সেখানে গিয়ে উপস্থিত হলো এবং সিসিটিভি ফুটেজ কালেক্ট করলো, বিশেষ করে 2রা ফেব্রুয়ারি। কিন্তু তেমন কোনো সন্দেহজনক ব্যক্তিকে ফুটেজে দেখা গেল না। কিন্তু 2রা ফেব্রুয়ারি 12টা 1 মিনিটে একটি ভিখারিকে দেখা গেল বারংবার সেখানে আসা যাওয়া করতে, এবং তার কাছে একটি পুটলিও ছিল যেটা দেখে বেশ ভারী মনে হয়েছিল। তাই পুলিশের সন্দেহ গিয়ে পড়লো ভিখারির দিকে। কিন্তু সেখানে ফুটেজ ক্লিয়ার না হওয়ায় কারোর মুখ পরিষ্কার বোঝা যাচ্ছিল না। পুলিশ আবার স্কেচ আর্টিস্টকে ডাকালেন এবং সেই ভিডিও থেকে একটি স্কেচ বের করে সারা গ্রামে সেটাকে প্রিন্ট করে লাগিয়ে দেওয়া হলো, এবং এটাও জানানো হলো যে এই সম্পর্কে কোনো খবর দিতে পারবে তাকে নগদ পুরস্কার দেওয়া হবে। আর একটি খবর পুলিশের কাছে এসে পৌঁছালো জঙ্গলের কোনো এক প্রান্তে আরো বেশ কিছু শরীরের অংশ পাওয়া গেছে, সঙ্গে একটি কাপড়ও আছে। শরীরের বেশ কিছু অংশ পাওয়া গেলেও সেখানে মাথা ছিল না। খবর গ্রামে পৌঁছানো মাত্রই গ্রামের সকলে মঙ্গেশের পরিবার শুদ্ধ সেখানে গিয়ে উপস্থিত হলো। উপস্থিত কাপড়টা দেখে মঙ্গেশের মা জানালেন এটা মঙ্গেশেরই। বুঝতে আর বাকি রইল না শরীরের টুকরোগুলো মঙ্গেশেরই। কিন্তু তাও পুলিশের কাছে ফরেনসিক রিপোর্ট খুব জরুরি ছিল। ডিএনএ ম্যাচ করানোর জন্য শরীরের অংশটিকে জলগাঁও হসপিটালে পাঠিয়ে দেওয়া হলো। আবারও একবার পুলিশ কুকুর আনিয়ে আশেপাশে অঞ্চলে খোঁজ করা হলো। কিন্তু আগের বারের মতন এবারেও পুলিশ কুকুরটি মঙ্গেশের বাড়ির সামনে গিয়ে ঘোরাঘুরি করতে লাগলো। পুলিশ ভাবলো যে এই কুকুরটি এটাই দেখাচ্ছে যে এটা ভিকটিমের বাড়ি। এভাবে 2 সপ্তাহ কেটে গেল, কিন্তু পুলিশের হাতে শুধু মঙ্গেশের শরীরে কিছু অংশ ছাড়া আর কোনো সূত্রই নেই। এবার খবরটা দ্রুততার সঙ্গে চারিদিকে ছড়িয়ে পড়লো। পুলিশের ওপর মহল আর মিডিয়ার চাপ প্রচন্ড বেড়ে গেল। এই হত্যার কিনারা বের করতেই হবে। পুলিশ হতাশার মধ্যে। এতদিনে সমস্ত রকম খোঁজ খবর নেওয়া হয়ে গেছে, তবুও কোনো হত্যাকারীর সন্ধান পাওয়া গেল না। কেনই বা পাওয়া গেল না? এই ঘটনার সঙ্গে কারা কারা যুক্ত রয়েছে? পুলিশরা এই ইনভেস্টিগেশনে একদমই খুশি নয়। তার মনে হচ্ছে কোনো না কোনো সূত্র ছাড়া গেছে। তাই তারা পুরো দল এক জায়গায় বসে বিস্তারিত আলোচনা করতে লাগলেন। এই আলোচনা চলাকালীন একটি অফিসার একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে রাখলেন। সাধারণত পুলিশ কুকুর সেই জায়গায় যায় যেখানে অপরাধীর অস্তিত্ব থাকে। অপরাধী যদি কিডন্যাপ করে থাকে তাহলে হত্যা করার আগে তাকে তার ডেরায় নিয়ে যাবে। কিন্তু এখানে পুলিশ কুকুর ক্রাইম সিন থেকে সোজা মঙ্গেশের বাড়ির সামনে আসছে, আর কোথাও যায়নি। তাহলে মঙ্গেশের বাড়িতে এমন কি আছে যেখানে বারবার পুলিশ কুকুর গিয়ে বোঝানোর চেষ্টা করছে? সব জায়গায় দেখা হয়ে গেছে, শুধু মঙ্গেশের বাড়ি বাদ দিয়ে। পুলিশ আবার নতুন করে ইনভেস্টিগেশন শুরু করে দেয়। এবারে দাগদু পাটিল বা গীতাবাইকে জিজ্ঞাসা করার বদলে তাদের সম্পর্কে গোপন তথ্য সংগ্রহ করতে থাকে। প্রতিবেশীদের কাছ থেকে কিছু রোমাঞ্চকর তথ্য উঠে আসে। তারা জানায় বিগত 5 থেকে 6 মাস ধরে কোনো এক ব্যক্তি প্রায় সময় গীতাবাইয়ের বাড়িতে যাতায়াত করছে। আর এটা তখনই হচ্ছে যখন দাগদু পাটিল কাজে চলে যাচ্ছে বা বাচ্চারা স্কুলে চলে যাচ্ছে, আর গীতাবাই বাড়িতে একা থাকছে। পুলিশ তখন ভাবে এটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের কোনো কেস নয় তো। পুলিশ গোপনে এই ব্যক্তির সম্পর্কে খোঁজ খবর শুরু করে দেয় এবং তাকে তার বাড়ি থেকে তুলে নিয়ে আসে। জানা যায় এই ব্যক্তির নাম সমাধান পাটিল। তো এই 25 বছরের সমাধান পাটিল বা সাধন পাটিল কেন বারবার গীতাবাইয়ের বাড়ি যাচ্ছিল? পুলিশ জানতে পারলো দাগদু পাটিল সাধন পাটিলের নিজের মামা হয় আর গীতাবাই নিজের মামি। কিন্তু প্রশ্ন হলো কেন এই সাধন পাটিল তখনই মামার বাড়িতে যেত
যখন তার মামা বাড়িতে থাকতো না বা তার ভাগ্নি স্কুলে চলে যেত, শুধুমাত্র গীতাবাই বাড়িতে একা থাকতো এবং তার মামা কাছ থেকে বাড়িতে আসার আগেই সে বাড়ি থেকে বেরিয়ে যেত। কিন্তু কেন? পুলিশের জেরার মুখে পড়ে সাধন পাটিল জানায় যে সে কিছু করেনি, যা করেছে তার বন্ধু রাজেন্দ্র পাটিল করেছে। তার কাছ থেকে খবর পেয়ে পুলিশ তৎক্ষণাৎ রাজেন্দ্র পাটিলকে তুলে নিয়ে আসে এবং জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশের জেরার মুখে পড়ে সেও সব সত্যি কথা বলে ফেলে। রাজেন্দ্র পাটিলের কাছ থেকে সমস্ত তথ্য শোনার পর পুলিশ তৎক্ষণাৎ দাগদু পাটিলের বাড়ি চলে যায়। সেখানে তখন প্রতিবেশীদের ভিড়। গীতা দেবী তখন কান্না করতে করতে প্রায় অজ্ঞান অবস্থায় আছে। পুলিশ তখন যে ঘটনাটা গ্রামবাসী সমেত দাগদু পাটিলকে শোনালেন, আর অপরাধীকে আপনি জানলে আপনিও অবাক হয়ে জ্ঞান হারাবেন। তো পুলিশ গ্রামবাসীদের বলে সাধন পাটিল আর তার মামি গীতাবাই পাটিলের মধ্যে একটা অবৈধ সম্পর্ক রয়েছে। দাগদু পাটিল যেহেতু বেশিরভাগ সময়ই থাকতেন না, কাজের সূত্রে বাইরে থাকতেন, সারাদিন বাচ্চারাও স্কুলে থাকতো, তো ঘর ফাঁকাই থাকতো, তাই সন্দেহ করার মতো কেউ ছিল না। এখন প্রতিবেশীরা ভাবতো যে মামার বাড়িতে ভাগ্নে এসেছে, এর মধ্যে সন্দেহজনক কোনো কিছুই ছিল না, আর তাদের কাজটা বেশ সুবিধাজনক হয়েছিল। এভাবেই কিছু মাস কেটে যাওয়ার পর সাধন তার বন্ধু রাজেন্দ্রকে তার আর তার মামির সম্পর্কের কথা জানালে রাজেন্দ্র সাধনের মতো তার মামির সাথে দেখা করতে চায়। গীতাবাই তাকে তার সাথে নিয়ে আসতে বলে। এরপর সে তার বাড়িতে আসলে সাধনের মতো রাজেন্দ্ররও গীতাবাইয়ের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়। এবার এলো 2রা ফেব্রুয়ারি 2019। এই দিন রাজেন্দ্র সকালে গীতাবাইয়ের সঙ্গে দেখা করতে বাড়িতে চলে আসে। এই দিন ছিল শনিবার, তো আজ স্কুল হাফ ছুটি, তাই বাচ্চাদের দুপুর 2টোর সময় বাড়ি ফেরার কথা। রাজেন্দ্র তার আগেই বাড়ি থেকে চলে যেত, কিন্তু সেদিন মঙ্গেশ তাড়াতাড়ি স্কুল থেকে বাড়ি ফিরে এসেছিল, আর গীতাবাই সেদিন দরজা বন্ধ করতে ভুলে গেছিল। মঙ্গেশ দরজা ধাক্কা দিতেই দরজা খুলে যায় এবং তার মা গীতাবাই এবং রাজেন্দ্রকে আপত্তিজনক অবস্থায় দেখে ফেলে। মঙ্গেশকে দেখে রাজেন্দ্র ভাবে এবার তাদের কুকীর্তির কথা দাগদু সমেত পুরো গ্রামবাসীর কাছে পর্দা ফাঁস হয়ে যাবে, তাই সেখানে পাশে পড়ে থাকা একটা মোটা লাঠি দিয়ে সঙ্গে সঙ্গে মঙ্গেশের মাথায় বাড়ি মারে। তৎক্ষণাৎ মঙ্গেশ মাটিতে লুটিয়ে পড়ে, রক্তে ঘর ভেসে যায়। সেখানেই মঙ্গেশ তার শেষ নিঃশ্বাস ফেলে। এরপর রাজেন্দ্র আর গীতাবাই মিলে মঙ্গেশকে একটা পুটলিতে বেঁধে ঘরেই লুকিয়ে রাখে, কারণ তখন দিনের বেলা ছিল। তারপর সারা ঘর পরিষ্কার করে তারা সাধন পাটিলকে ফোন করে এবং ফোনের সমস্ত ঘটনা জানায়। এরপর তারা সেই পুটলিটা এবং 2টো ধারালো কুড়োল নিয়ে জঙ্গলের দিকে রওনা দেয়। তারপর জঙ্গলে গিয়ে 12 বছরের মঙ্গেশের দেহ টুকরো টুকরো করে জঙ্গলের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে দেয়, যাতে জঙ্গলে থাকা জন্তু জানোয়ার সেগুলোকে তাদের ভোজন হিসেবে গ্রহণ করতে পারে, আর পুলিশও যাতে শনাক্তকরণ না করতে পারে। এই ঘটনা শোনার পর গ্রামবাসী সমেত দাগদু পাটিলের মাথায় হাত পড়ে যায়। একজন মা, যে কিনা বিগত 20 দিন ধরে তার ছেলের মৃত্যুর শোকে নাওয়া খাওয়া ভুলে কান্না করতে করতে অজ্ঞান হয়ে যাচ্ছে, আর সেই মায়ের জন্যই তার ছেলের মৃত্যু হয়েছে এবং এই ঘটনায় সেও দায়ী, এই কথাটা ভাবতেই চোখ দিয়ে জল পড়ছে। পুলিশ তখনই গীতাবাই পাটিল, রাজেন্দ্র পাটিল ও সমাধান পাটিলকে অ্যারেস্ট করে নিয়ে যায়, আর তাদের উপর এখনো কেস চলছে। তো বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে তোমার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমার নাম কি, তুমি কোথা থেকে ভিডিওটা দেখছো, কমেন্টে অবশ্যই জানিও, যাতে আমি নেক্সট ভিডিওতে তোমাদের নামটা পড়তে পারি।